হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব একটা নতুন গল্প, যে গল্পটা লিখেছি আমি নিজেই। আসলে এই গল্পটার আমার বাস্তবের সাথে কোনো মিল নেই। এই গল্পটা সম্পূর্ণ আমি ফিকশনালভাবে তৈরি করেছি। সো আশা করি যদি আপনাদের এই গল্পটা ভালো লাগবে। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই গল্পটা শেয়ার করবেন। তো তাহলে শুরু করা যাক। গল্পের নাম টোটালি স্ট্রেঞ্জার, লেখক নাহিয়ান ইমরান ওরফে তাৎসু। সারাদিন কাজ করেছি, এখন কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোহাম্মদপুর বাজারের মেইন রাস্তা দিয়ে প্রায় 15-20 মিনিট হাঁটার পর অনেক ক্লান্ত মনে হলো নিজেকে। তাই রাস্তার পাশে একটা পাবলিক বেঞ্চ ছিল, ওইটাতেই বসে পড়ি। বেঞ্চে বসে মোবাইলটা পকেট থেকে বের করে ডাটা অন করতেই বন্ধুদের দেওয়া ফেসবুকের মেসেজগুলো আসতে শুরু করলো টং টং করে। আমি সেই মেসেজের রিপ্লাই দিচ্ছিলাম। হঠাৎ মনে হলো কে যেন আমি যেই বেঞ্চে বসেছি এই বেঞ্চে বসলো। আমার গার ডান দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি অবাক হলাম, কারণ আমার বসা বেঞ্চটার পাশেই আরেকটা বেঞ্চ ছিল, আর ওইটা খালিও ছিল। মেয়েটার দিকে টেরা চোখে হালকা করে তাকিয়ে যা বুঝলাম, এ কোনো সাধারণ মেয়ে নয়। এ কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, অনেক বড়লোক বাপের মেয়ে হবে, আমি শিওর। আর হ্যাঁ, মেয়েটা বয়সে আমার বড় হবে এইটাও বুঝতে পারলাম। আমি এইসব ব্যাপার নিয়ে ভাবছিলাম, হঠাৎ মেয়েটা আমার উদ্দেশ্য করে বলল, আপনার ফোন দিয়ে একটা কল করা যাবে? আমি 5-6 সেকেন্ড চুপ থেকে লজ্জার সুরে বললাম, হ্যাঁ অবশ্যই। আমার মোবাইলের লকটা খুলে মেয়েটাকে দিলাম। মেয়েটা আবার 10-12 সেকেন্ড পর আমাকে জিজ্ঞাসা করলো, কোন সিমে কল দিব? আমি বললাম, সিম 2তে দিন, ওইটাই টাকা আছে। মেয়েটা তারপর কাকে যেন কল দিয়ে কথা বলা শুরু করলো। মেয়ের কথাগুলো শুনে বুঝতে পারলাম মেয়েটা যার সাথে কথা বলছে উনি নিশ্চয়ই ওনার বয়ফ্রেন্ড হবে। মেয়েটা প্রায় 4-5 মিনিট কথা বলে আমাকে আমার ফোনটা ফেরত দিল, আর একটু রাগান্বিত সুরে আমাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আমার খুব উপকার হলো। আমি বললাম, আপনাকেও ওয়েলকাম, তবে আমার মনে হয় না আমি আপনাকে অনেক বড় একটা উপকার করেছি। এরকম ছোটোখাটো উপকার তো সবাই সবাইকে করে। মেয়েটা বলল, সবাই সবাইকে উপকার করে তা ঠিক আছে, কিন্তু বিপদের সময় তো আর সবাইকে পাওয়া যায় না। তবে আমি আপনাকে পেয়েছি, তাই আপনাকেই ধন্যবাদ দিলাম। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি মেয়েটার দিকে তাকিয়ে কথা বলতেছিলাম না, কারণ আমার অনেক লজ্জা করতেছিল। আমি নিচের দিকে তাকিয়ে ওর সাথে কথা বলছিলাম। এসব দেখে মেয়েটা আমাকে বলল, আপনি লজ্জা পাচ্ছেন বুঝি? বাবা, এতদিন জানতাম মেয়েরা লজ্জা পায়, কিন্তু আজ দেখি ছেলেরাও লজ্জা পায় মেয়েদের সামনে। আমি আবারও নিচের দিকে তাকিয়ে বললাম, সবার কথা জানি না, কিন্তু আমি আসলে লজ্জা পাই না। মেয়েদের চোখের দিকে তাকাতে আমার কেমন জানি লাগে, তাই আমি এরকমটা করি। মেয়েটা বলল, ও আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আপনার নাম কি? আপনার নামটা কি আমি জানতে পারি? মেয়েটা বলল। আমি মেয়েটাকে বললাম, আমার নাম নাহিয়ান। আর আপনার নামটা কি আমি জানতে পারি? যদি আপনি কিছু মনে না করেন তাহলে বলতে পারেন। মেয়েটা বলল, আমার নাম হলো নিয়ন। আমি তার নাম শুনে তাকে বললাম, বাহ, খুব সুন্দর নাম তো। এরকম নাম আমি জীবনের প্রথম শুনলাম। নামটা যদিও অনেকটা আলাদা, কিন্তু অনেক সুন্দর নাম। মেয়েটা বলল, ও আচ্ছা তাই নাকি? আমার নাম এত আলাদা নাকি? কিন্তু আমি তো আমার সেম নামে আরও অনেককেই দেখেছি। বাই দ্য ওয়ে, আপনি থাকেন কোথায় আর আপনি কি করেন বলবেন কি? আমি বললাম, অবশ্যই, আমার কোনো প্রবলেম নাই। আসলে আমি থাকি মোহাম্মদপুর ডবল ব্রিজের দিকে, আর আমি এখানে একটা কাজ করি। মেয়েটা আমার কথা শোনার পর সাথে সাথে বলল, কি কাজ করেন এখানে?
আমি বললাম, ক্যাফেতে জুস বারের স্ট্যান্ডে কাজ করি। মেয়েটা আবারও আমার কথা শোনার পর দেরি না করে বলল, ক্যাফেতে জুস বারের স্ট্যান্ডে কি কাজ করেন আপনি? জুস বানান নাকি? আমি বললাম, হ্যাঁ, জুস, কফি, চা, মিল্কশেক, তারপরে ফালুদা, লাচ্ছি এগুলাই বানাই আর কি। আমি এগুলোর মেইন কারিগর। মেয়েটা এবার 5-6 সেকেন্ড চুপ থেকে তারপর বলল, আপনার ক্যাফেটা কোন জায়গায় আর কি নাম আপনার ক্যাফের, বলবেন আমাকে? কোনোদিন যাব আপনার ওই ক্যাফেতে আপনার হাতের জুস খেতে। আমি বললাম, আমার ক্যাফের নাম সুগার অ্যান্ড ব্রাউনিস, আর ওইটা মোহাম্মদপুর বাজারের মম শপিং মলের পাশেই। মেয়েটা বলল, ও, আমি তো এই ক্যাফে চিনি, গিয়েছি কয়েকবার, কিন্তু আপনাকে তো কোনোদিনও দেখতে পাইনি। আমি বললাম, আমি আসলে সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি কাজ করি, তাই মেবি আমাকে দেখেননি। মেয়েটা বলল, ও তাই হবে হয়তো। তারপরে মেয়েটার সাথে আরো 5-6 মিনিট কথা হলো অনেক বিষয় নিয়ে। একসময় মেয়েটা বলল, আচ্ছা তাহলে আজকে আমার যেতে হচ্ছে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো সত্যি। আমি বললাম, আচ্ছা আমারও অনেক ভালো লাগছে আসলে, তাহলে যান, আল্লাহ হাফেজ। তারপর আরো 5-6 দিন কেটে গেল এইভাবেই। দিনটা ছিল শুক্রবার, আমি কাজ করছিলাম। কাজের ফাঁকে একটু ফ্রি হয়ে ক্যাফের ভিতরে, মানে যেখানে কাস্টমার বসে আর কি, ওইখানে আমি একটা কাজে যাচ্ছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল, এক্সকিউজ মি, এই ভাইয়া, এই যে এই দিকে। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম ওই মেয়ে, আই মিন নিয়ন আর কি। আমাকে দেখে বলল, মেয়েটা, আপনার সাথে ফাইনালি দ্বিতীয়বার দেখা হয়ে গেল, তো আপনি কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন আপু? মেয়েটা বলল, জি আমিও ভালো আছি, অনেক ভালো আপনার দোয়ায়। আমি বললাম, ও আচ্ছা, শুনে ভালো লাগলো। তারপর মেয়েটা বলল, তো আমাকে আজকে আপনার হাতের সেরা জুস, আই মিন যে জুসটা আপনি সবচেয়ে ভালো বানাতে পারেন, ওইটা আমাকে খাওয়াবেন? আমি বললাম, অবশ্যই, কেন না, খাওয়ানোটাই তো আমার মেইন কাজ। তারপর মেয়েটা আবার বলল, আচ্ছা তাহলে আমি ওয়েট করছি আপনার জুসের জন্য। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি কষ্ট করে 5টা মিনিট ওয়েট করেন, আমি জুসটা নিয়ে আসছি। তারপর আমি সেই মেয়েটার জন্য একটা স্পেশাল ককটেল জুস বানালাম, আর জুসটাতে আমি একটু বেশি সুগার অ্যাড করেছিলাম, কারণ আমি সাধারণত এটাই জানতাম যে মেয়েরা একটু বেশি মিষ্টি খায় ছেলেদের তুলনায়। জুসটা নিয়ে মেয়েটার সামনে গেলাম, গিয়ে মেয়েটাকে দিলাম। মেয়েটা বলল, দেখেন ভাইয়া, জুসটা টেস্ট যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি আপনাকে জুসের বিল দিব না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আগে টেস্ট করে দেখেন, যদি ভালো না লাগে আপনি আমাকে দিয়েন না বিল। এই কথা শুনে মেয়েটা একটু মৃদু হাসলো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম মেয়েটার ফিডব্যাকের আশায়। মেয়েটা জুসটাতে একটা টান দিয়ে 5-6 সেকেন্ড পর ওয়েট করে বলল, বাহ, এরকম জুস আমি আর এর আগে কখনোই খাইনি, জুসটা আসলেই অনেক মজা হয়েছে ভাইয়া। আমি বললাম, তাই নাকি? আমি শুনে খুবই খুশি হলাম আপু, অবশেষে আপনার জুসটা মজা লেগেই গেল। মেয়েটা বলল, হ্যাঁ আসলেই অনেক মজা লেগেছে। তারপর আমি মেয়েটার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিয়ে চলে গেলাম। আমি ভিতরে গিয়ে আমার কাজগুলো করছিলাম। কিছুক্ষণ পর একটা ওয়েটার এসে আমাকে বলল, নাহিয়ান ভাইয়া, নিয়ন নামের একটা মেয়ে আপনাকে ডাকছে কেন জানি, আপনাকে যেতে বলতেছে। আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আমি আমার হাতের কাজগুলো রেখেই আবারও গেলাম মেয়েটার কাছে। আমাকে দেখে মেয়েটা আবারও বলল, ভিতরে কাজের চাপ খুব বেশি বুঝি? আমি বললাম, হ্যাঁ, তবে ঠিক তেমন চাপ না, হালকা চাপ আর কি, আজকে শুক্রবার তো একটু কাস্টমার বেশি। মেয়েটা আমার হাতে একটা 500 টাকার নোট দিয়ে বলল, এই নিন, আপনার বিলটা এখান থেকে রাখুন, আর বাকি যদি কোনো টাকা থাকে ওইটাও আপনি রেখে দিন, বাকিটা আপনার বোনাস। আমি একটু হালকা হেসে 500 টাকার নোটটা মেয়েটার হাতে দিয়ে বললাম, আপনি আমার স্পেশাল কাস্টমার, তাই আমি আপনার থেকে আজকে বিলটা রাখলাম না, তবে হ্যাঁ অন্য সময় ঠিকই কিন্তু রাখবো, কিন্তু আজকে আপনি জোর করলেও আমি বিলটা রাখতে পারছি না, সরি। মেয়েটা একটু হেসে আর একটু নার্ভাস সুরে বলল, কি বলছেন, আপনি তো কোনো টাকাই রাখছেন না, আপনি অন্তত বিলটা তো রাখুন, জুসের যেই বিলটা ওইটা অন্তত রাখুন, তা না হলে তো মালিক পক্ষ জানতে পারলে আপনাকে বকবে। আমি একটু হেসেই বললাম, আমি এখানকার সবচেয়ে সিনিয়র কারিগর, আমি যদি 10 জন কাস্টমারকে ফ্রিতে খাওয়াই আমাকে মালিক পক্ষ কিছু বলবে না, আপনি টেনশন করিয়েন না। তারপরে এই কথা শুনে মেয়েটার কিছুক্ষণ পর বলল,
আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে তো শুক্রবার, আজকে আপনি কি আরও কাজ করবেন, নামাজে যাবেন না? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আমার কাজ শেষ, 12টা বেজে গেছে প্রায়, আমি এখনই বাসায় চলে যাব। এই কথা শুনে মেয়েটা বলল, ও আচ্ছা তাই নাকি, তাহলে চলুন আপনি আর আমি একসাথেই যাই, আমিও ডাবল ব্রিজের দিকেই যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আসছি। মেয়েটা বলল, ওকে, আমি বাইরে গিয়ে ওয়েট করছি, আপনি আসেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি 1 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। তারপর আমি ভিতর থেকে আমার ড্রেস আমার কাপড়গুলো চেঞ্জ করে তারপর আমি বাইরে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েটা আমার ক্যাফের সামনেই দাঁড়িয়ে আছে। গিয়ে দেখলাম মেয়েটার সাথে দুজন ছেলে কথা বলছে। আমি দূর থেকে যতটুকু শুনলাম ওদের কথাবার্তা শুনে বুঝলাম ছেলে দুইটা মেয়েটাকে যে কোনো এক ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল। মেয়েটাকে দেখে বুঝতে পারলাম ছেলে দুইটা হয়তো মেয়েটাকে কোনো ব্যাপারে জবরদস্তি করার চেষ্টা করছিল, এমন কিছু জানতে চাইছিল যেটা মেয়েটা বলতে চাইছিল না। একসময় একটা ছেলে মেয়েটার সাথে বাজে ব্যবহার করা শুরু করেছিল। আমি সাথে সাথেই মেয়েটার কাছে ছুটে গেলাম, গিয়ে বললাম ওই ছেলেদের উদ্দেশ্যে, এই যে ভাইয়া, কি সমস্যা, আপনারা ওনাকে ডিস্টার্ব করছেন কেন? দুই ছেলের মধ্যে একজন বলল, তুমি কে ভাই, তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি, দূরে যাও এখান থেকে, আমরা তো আর তোমাকে কিছু বলছি না, এই মেয়ে কি তোমার কিছু হয় নাকি যে তোমার গায়ে লাগছে? আমি একটু রাগান্বিত স্বরে বললাম, হ্যাঁ ভাই, মেয়েটা তো আমার কিছু হয়। ছেলে দুইটার মধ্যে আবারও একটা ছেলে বলল, কি হয় রে ভাই তোর এই মেয়ে, বল আমাদের শুনি। আমি বললাম, এই মেয়ে আমার ফুফাতো বোন, ও আমার সাথে এসেছিল এই ক্যাফেতে। কি আর কিছু জানার ইচ্ছা আছে নাকি ভাই, আমি লোক ডাকবো? ছেলে দুইটা একটু থুতুমুতু খেয়ে বলল, ও আচ্ছা ভাইয়া, সরি। তারপর ছেলে দুইটা চলে গেল। তারপর আমি নিয়নকে জিজ্ঞেস করলাম, কারা ছিল ওরা, আর আপনার সাথে কি নিয়ে কথা বলছিল ওরা? নিয়ন বলল, ওরা আসলে আমার বয়ফ্রেন্ডের বন্ধুরা, ওরা আমাকে ওর বন্ধুর সাথে কেন ব্রেকআপ করেছি এই বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা করছিল, তবে ওদের জিজ্ঞাসা করার স্টাইল আমার পছন্দ হয়নি। ওই ছেলে যেমন বেয়াদব, ওরাও ঠিক সেরকমই বেয়াদব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়ে আমরা কথা না বলি, এটা তোমার পার্সোনাল বিষয়। সরি, আপনার পার্সোনাল বিষয় আর কি। নিয়ন একটু মিষ্টি হাসি দিয়ে বলল, সমস্যা নাই, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমি বললাম, আসলে আমার মনে হয় না আমি আপনাকে তুমি করে বলতে পারি, কারণ আমার মনে হয় আপনি আমার থেকে বয়সে বড় হবেন। নিয়ন এবার হাঁটতে হাঁটতে একটু জোরে হেসে বলল, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না, আমি আপনার থেকে অনেক ছোট হব। আমি বললাম, আমার তা মনে হয় না, আমার তো মনে হয় আপনি আমার থেকে কমপক্ষেও 2-3 বছরের বড় হবেন। নিয়ন বলল, আচ্ছা তাহলে শুনি আপনার এজ কত? আমি বললাম, আমার বর্তমানে 22 বছর চলছে, আর আপনার? নিয়ন বলল, ও মাই গড, আমি তো তাহলে দেখছি আপনার আসলেই সিনিয়র, আমার বর্তমানে 24 বছর চলছে, তবে আপনাকে দেখে মনে হয়নি যে আপনি আমার জুনিয়র হবেন। আমি বললাম, কেন, আমাকে দেখে কি বুড়ো মনে হয় নাকি, 80 বছরের? বুড়োদের মতো আমি কি কুঁজো হয়ে হাঁটি নাকি? আমার তো এখনো গালে দাড়িও হয়নি, আমাকে দেখে আপনার কেন মনে হলো আমি আপনার সিনিয়র হব? নিয়ন বলল, এত কিছু জানি না, তবে আমার এমনই মনে হয়েছিল আর কি, ছেলেদের বয়স তো বোঝা যায় না। আমি বললাম, কিন্তু আমাকে দেখেন, আমি আপনাকে প্রথম দেখায় বুঝে ফেলেছিলাম যে আপনি আমার সিনিয়র হবেন। নিয়ন বলল, বাহ, আপনি তো দেখি অনেক ইন্টেলিজেন্ট। আমি তো অনেক ইমপ্রেস হয়ে গেলাম। আমি বললাম, বয়স বুঝতে আবার ইন্টেলিজেন্ট হওয়া লাগে নাকি? আর আমাকে দেখে ইমপ্রেস হওয়ার মতো কিছুই দেখছি না আমার মাঝে আমি। নিয়ন বলল, কেন কেন, আপনাকে দেখে কি ইমপ্রেস হওয়া যায় না? আপনাকে দেখে কি আজ অব্দি কোনো মেয়ে ইমপ্রেস হয়নি? আমি বললাম, ইমপ্রেস তো দূরের কথা, মেয়েরা তো আমার দিকে দ্বিতীয়বার ফিরেও তাকায় না। নিয়ন বলল, বাহ, আপনি দেখি আপনার বদনাম খুব ভালোই করতে পারেন, তবে আমি আপনার মধ্যে ইমপ্রেস না হওয়ার এমন কোনো বিষয় এখন অবধি দেখিনি। আমি বললাম, আমি কি দেখতে নায়কদের মতো হ্যান্ডসাম নাকি, নাকি নায়ক ঋত্বিকের মতো লম্বা? আমার গায়ের রং তো আপনি দেখতেই পাচ্ছেন, আর আমি লম্বা ঠিক ততটাও না, মাত্র 5 ফুট 6 ইঞ্চির একটা ছেলে আমি। নিয়ন বলল, আসলে মানুষকে দেখে ইমপ্রেস হওয়ার জন্য চেহারা, লম্বা, ফিটনেস এসব তো আর সব মেয়েরা দেখে না, অনেক মেয়েরা তো কথা শুনেও ইমপ্রেস হয়ে যায়। বলতে পারেন আমি আপনার কথা শুনে ইমপ্রেস হয়েছি, তবে আপনার ফেস, আপনার ফিটনেস আমার কাছে ঠিক ততটাও খারাপ লাগেনি যতটা আপনি ভাবছেন নিজেকে। আমি বললাম, আমি আসলে ভাবছি না, যেরকম নিজেকে নিয়ে বর্ণনা করেছি আমি আসলে ঠিক তেমনই, এখানে বাবার আর কিছুই নেই। আমি ছোটবেলা থেকেই এরকম অনেক সিচুয়েশন ফেস করেছি, তো
তো নিজের খারাপ দিকগুলো আমি নিজেই বলি। এক কথায় বলতে পারেন আমি আমার নিজের উইকনেসগুলা জানি আর কি। নিয়ন বলল, আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, এজন্যই তো আমি ইমপ্রেস হয়েছি। আপনার কথা শুনে মনে হয় আপনার সাথে অনেক দিনের বন্ধুত্ব চলছে। আমি বললাম, আসলে আপনিও খুব সুন্দর করে কথা বলতে পারেন, আর আপনি যে শুধু সুন্দর করে কথা বলতে পারেন এমন না, আপনার তো সবই সুন্দর, আপনার সব কিছুই তো পারফেক্ট। আর আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? নিয়ন বলল, কি কি জিনিস? আমি বললাম, আপনি আমার থেকে একটু লম্বা, আপনার তো ফ্রেন্ড হওয়ার যোগ্যও না আমি। নিয়ন বলল, বাদ দেন তো এসব টিপিক্যাল টাইপের কথা, আমি এসব দেখি না ফ্রেন্ডশিপে। তবে হ্যাঁ, আজ থেকে আপনি আমার একজন ভালো বন্ধু, এটা আমি শিওর করে নিতে পারি। আমি বললাম, এটা তো আমার মতো ছেলের জন্য সৌভাগ্য আপনার মতো একজন ফ্রেন্ড পাওয়া। আমার মতো এরকম আনস্মার্ট উগলি ছেলেরা সবসময় চাইবে আপনার মতো একজন ফ্রেন্ড থাকুক তাদের। নিয়ন বলল, তাহলে কি আমি শিওর হব যে আজ থেকে আমরা বন্ধু? আমি বললাম, অবশ্যই অবশ্যই। তারপর আমি অজান্তেই কেন জানি হাসা স্টার্ট করলাম, যদিও আমার হাসির কোনো শব্দ ছিল না, তারপরও আমি হাসছিলাম। তারপর নিয়নও আমার দিকে তাকিয়ে হাসছিল। ওর ওই সুন্দর চেহারা, এত সুন্দর হাসি দেখে আমি প্রায় পাগল হব হব অবস্থা। ও হাসি দেওয়ার সাথে সাথে ওর গালের দুই পাশে লাল হয়ে গেল। আমি মনে মনে বললাম, একটা মেয়ে এত সুন্দর হওয়ার সাথে সাথে এত কাইন্ড কিভাবে হয়? হাউ ইজ দিস ইভেন পসিবল? আমরা হাঁটার পথে তারপর অনেকক্ষণই প্রায় কথা বলি। তো গাইস, আজকের মতো আমার এই গল্পের প্রথম পর্ব শেষ হলো। গল্পটা যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, এই গল্পেতে আমি অনেক মিস স্পেলিং করেছি, এর জন্য আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নতুন নতুন ট্রাই করছি, তো তাই অনেক ভুল হচ্ছে। আশা করি আপনারা এগুলা বেশি সমস্যার চোখে দেখবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে এই গল্পের দ্বিতীয় পর্বের সাথে। বাই।